রাজ্য সরকার তো চেষ্টা করছে যতটা ধীর গতিতে নিয়ে যাওয়া যায়, কারণ নিয়োগের ক্ষেত্রে যেটা হয়ে আছে, যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়, যদি অর্ডার হয়ে যায়, এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে পিটছে। যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক চাই না, কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা, ওই তো কেস চলছে, কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে। কিন্তু কেসটা যখন রায় হবে, একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে, তখন তারা টাকা ফিরে পেতে চাইবে। টাকা ফিরে না পেলে তারা কি করবে ভালো করেই বুঝতে পারছেন। আইনের দ্বারস্থ হতে পারে বা অন্য কোনো পন্থা নিতে পারে, তবে অবৈধ পন্থা নেবে কেউ না নাই, সে অনুরোধ করব। এই ভয়ে যত ডিলে করানো যায় সেই চেষ্টাই মেতে উঠেছে। ত্রাণ নিয়ে ক্ষোভ 3 দিন পার হলেও বহু জায়গায় ত্রাণ অমিল, কিছু জায়গায় ক্ষতিগ্রস্তদের জায়গায় ত্রাণ পাচ্ছেন না, অন্য জায়গায় লোক ত্রাণ পেয়ে যাচ্ছেন, এবং এটা নিয়ে বিডিও অফিসের কর্মীরা তাদের নিয়ে একটা ক্ষোভ দেখা দিয়েছে। জলপাইগুড়ির সুকান্তনগর এলাকার বাসিন্দারা তারা মূলত কিন্তু বিক্ষোভটা দেখিয়েছে। দেখুন, জয়নগর, আপনি জয়নগরে এসে কথা বলছি, জয়নগরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। আমরা তো দেখেছি ত্রাণ নিয়ে কীভাবে রাজনীতি হয়, ত্রাণ নিয়ে কীভাবে পক্ষপাতিত্ব হয়, কীভাবে ত্রাণ লুট হয়। মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ওখানে গেলেও কি হবে, যে সমস্যার সমাধান হবে না, কিন্তু এই সমস্যার সমাধান তো অনেক শিকড় তো অনেক গভীরে। আজকে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না, যারা ক্ষতিগ্রস্ত হলে তাদের দেওয়া হচ্ছে না, অপরন্ত যারা তৃণমূলের নেতা গোছের আছে তারা এইগুলোকে লুটপাট করে নিচ্ছে। একে ধিক্কার নিন্দা জানাচ্ছি। মমতা ব্যানার্জি ওখানে গিয়ে এই সমস্যা যদি না সমাধান করতে পারে, আমার মনে হয় তিনি যে পদে বর্তমান আছে সেটাকে অব্যাহতি নেওয়া দরকার। সেটা হচ্ছে যে অধীর চৌধুরীর মুখে নির্বাচনের প্রাককালে তৃতীয় শক্তির কথা, বাম কংগ্রেস এবং তৃতীয় শক্তি বলছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? বলতে পারছি না উনি তৃতীয় শক্তি বলে কাকে বোঝাতে চাইছেন, বিজেপিকে বলতে চাইছেন না কাকে বলতে চাইছেন উনি বলতে পারবো না। তবে অধীরবাবু আইএসএফকে নিয়ে অনেকটা ওনার অনীহা আছে, তবে সময় কথা বলবে। আইএসএফ রাজনীতির ময়দানে কতটা পরিপক্ক কি অপরিপক্ক, সময় কথা বলে দেবে। বরাবরই হচ্ছে বামফ্রন্টের মধ্যে এরা আরএসপি সিট, আর আপনারা এবারে বামফ্রন্টের শরিক, সেক্ষেত্রে একতরফাভাবে আপনারা প্রার্থী দিয়েছেন, এর আরএসপির অভিযোগ করছেন, দেখি বাম ঐক্যে কি ফাটল হচ্ছে? দেখুন, আমরা লেফট ফ্রন্টের এক সহযোগী দল নয়, আমাদের নিজস্ব দলে একটা স্বতন্ত্রতা আছে। লেফট ফ্রন্টের মধ্যে একাধিক দল আছে, কিন্তু আমরা যখন সিট শেয়ারিংয়ের বিষয়ে যখন আলোচনা হচ্ছিল, তাদের ভাষায় সিট শেয়ারিং, আমরা জোটে বিশ্বাসী, তখন কিন্তু আমরা এই সিটগুলো ক্লেম করেছিলাম। এবার কেউ যদি মনে করে বারবার প্রার্থী দিয়ে এসছে বলে এবারও তাদের দিতে হবে, তাহলে তো তৃণমূল বলবে আমরা 42টাতে প্রার্থী দিচ্ছি, অন্য কেউ দিতে পারবে না, এটা চলে না। নিয়োগ দুর্নীতি বিচার প্রক্রিয়া নিয়ে ভাই আমি এখনো পজিটিভ আছি। এত খারাপ লাগছে, এত সমালোচনা হচ্ছে, তারপরেও বলছি বীরত্বর স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনোভাবেই একটা বিজেপিতে যাক। আমরা সবসময় চাইছি বিজেপিকে যত ভোট কম এখান থেকে রাজ্য থেকে দেওয়া যায়, অর্থাৎ এখান থেকে যতটা তাড়াতাড়ি হারানো যায়। সাথে সাথে এই রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছে সেই তৃণমূলকে যাতে হারানো যায়, সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। দেখুন, জোটের বাধা কারা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন, কারা চাইছেন না, যারা 3-4-এ কারা আটকে আছে। আমরা তো 20 থেকে 14, 14 থেকে 12, 12 থেকে 8, 8 থেকে নয় 12 থেকে 10, 10 থেকে 8, ইভেন 7 পর্যন্ত এসে দাঁড়িয়ে যাচ্ছি। আর কতটা স্যাক্রিফাইস করবো আমরা? আর দেখুন, ব্যাপারটা হচ্ছে ওনার মুখে তো আর গণতন্ত্রের বুলি শোনা যায় না। হারার ভয় পাচ্ছে, কি সময় কথা বলবে সেটা সময়ের সাথে সাথে হবে। তবে উনি কি হার জিতে বিশ্বাসী? শওকত মোল্লা সাহেব তো গণতন্ত্রে বিশ্বাসী নয়, উনি তো ভোট লুটে বিশ্বাসী, উনি তো মারামারিতে বিশ্বাসী, উনি তো বোম বাদে মমতা ব্যানার্জির সার্টিফিকেট দেয় সেইটাতে উনি বিশ্বাসী। ওনাকে তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে, এটা তো ওনার দ্বারা এই গণতন্ত্রের বলি ওনার মুখ থেকে মানায় না। দেখুন, আমার অবস্থান তো অনেক আগে ক্লিয়ার করেছি, সেই আজ থেকে 6 মাস আগে আমি দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। তো গতকালকে ক্যাবিনেট হচ্ছে শুভেন্দু অধিকারী একটা কথা বলতে, রাইসের নীতির সঙ্গে আমাদের কোনো সমঝোতা নেই, এই নিয়ে কী বলবেন? না থাকাটাই তো স্বাভাবিক। ওনারা ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলেছে, আইএসএফ 10 পয়সা তুলেনি। ওনারা বলেছিল ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে দেবো। কালো টাকা ফিরিয়ে তো নিয়ে আসতে পারেনি, উল্টে আমরা কি দেখেছি, ঋণ খেলাপি দেশ থেকে বেশি পালিয়েছে।
ওনারা যে প্রমিসগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, একটাও ফুলফিল করতে পারেনি। আমাদের সাথে ওনাদের নীতিগত লড়াই আছে, থাকবে, এবং যতদিন পর্যন্ত তারা ওই জায়গা থেকে না ফিরে আসবে, এই সাম্প্রদায়িক চিন্তাভাবনা নিয়ে বিভাজনের রাজনীতি করার চিন্তাভাবনা থেকে যতক্ষণ না ফিরে আসবে, ততক্ষণ আমাদের এই লড়াই সমবল যেমন চলছে আগামী দিনেও চলবে। শেখ শাহজাহানের ইডি যে যোগটা পেয়েছে সেটা মাদক যোগ পাচ্ছে, এখন যেটা যোগ হচ্ছে এটা মাদক যোগ শেখ শাহজাহান। যদি সত্যতা হয়ে থাকে ওনাকে শাস্তি ভোগ করতে হবে, আর যদি জাস্ট অভিযোগ ওঠে উনি জামিন পেয়ে যাবেন। এই শেখ শাহজাহান শুধু একা নয়, এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলায় অনেকে আছে শেখ শাহজাহানের সাথে এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত আছে। অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর থেকে তার বাড়ি এবং গোটা এলাকায় সেখানে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে নজরদারি চালাচ্ছেন পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অর্জুন সিং। দেখুন, কিছু জায়গায় প্রাইভেসি আছে, সেই প্রাইভেসি যাতে না লঙ্ঘন হয়, সে বিজেপির করতে পারে, আইএসএফ করতে পারে, তৃণমূল করতে পারে, মিম করতে পারে, আপ করতে পারে, যে কোনো দল করতে পারে, কিন্তু ব্যক্তিগত প্রাইভেসি যাতে না ক্ষুণ্ণ হয় সেটা আমাদের প্রত্যেকে দেখার দরকার। যদি প্রাইভেসি ক্ষুণ্ণ হয়, নিশ্চিতভাবে হাইকোর্টের রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়বে। দাড়িভিট মামলায় কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতি। হ্যাঁ, অবশ্যই তো, বিচারপতিরা তো বুঝে শুনেই রায় দিয়েছে। সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছে যদি না পছন্দ হয়, ডিভিশন বেঞ্চে গিয়েছে, সেখানে যদি না পছন্দ হয়, গরিবের ট্যাক্সের টাকাতে কোটি কোটি টাকা খরচ করে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাবে। কিন্তু প্রশ্ন এখানে তদন্ত করলে সমস্যা কোথায়? প্রশ্ন এখানেই বিভিন্ন সময় দেখেছি রাজ্য সরকার ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা খরচ করে তারা কোর্টে যাচ্ছে, আর সিএকে আটকানোর জন্য 100 দিনের কাজের টাকা দেয় সেই মামলা নিয়ে সম্ভবত 131 নম্বর ধারাকে সামনে রেখে সংবিধানের সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না। কারণটা কি? কিছু জায়গায় ফেঁসে যাবে, আর কিছু জায়গায় ফেঁসে বসে আছে, না ধরা পড়বে। গণনা করে বলতে পারবো না, বেশ কিছু অঞ্চল থেকে বেশ কিছু নেতৃত্বরা এখন এসে হাজির আছে, তারা যোগদান করবে। শুভেন্দু স্টাইলে ব্যাটিং করছেন অভিজিৎ গাঙ্গুলি, সেখানে দেখা যাচ্ছে বিধায়ককে হুমকি দিচ্ছেন, অভিজিৎকে বলছেন যে বিহার জেলে যেতে হবে। দেখুন, আমি অভিজিৎ বাবুর কথা যেহেতু বললেন, শুভেন্দু বাবু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, মূর্খ একজন রাজনীতিবিদ। তিনি এই নারদার হাত থেকে অনেকে বলছেন বাঁচার জন্য তিনি গেছেন, সেগুলো সময় সাপেক্ষের ব্যাপার থাকবে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের কাছ থেকে আমরা এত তিনি বলবেন এটা আমরা আশা করছি না। আমরা অভিজিৎ বাবুকে, আমি আমার ব্যক্তিগত বলছি, ওনার এই আগস্ট পর্যন্ত ওনার টাইম ছিল, উনি যাতে শেষ করে রাজনীতির ময়দানে যদি আসতো সেটা আশা করেছিলাম। তারপরে বলে যেহেতু রাজনীতির ময়দানে এসে গিয়েছে, তিনি যদি কোনো অন্যায় কথা বলেন তার যেমন বিরোধিতা করব, আর জনগণের পক্ষে যদি এমন কোনো কথা আসে সেগুলোকে অবশ্যই তার বিরোধিতা করব না। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মহাজোটের প্রয়োজন আছে বলে মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য? কাদেরকে নিয়ে মহাজোটের কথা বলছেন? সিপিএম, কংগ্রেস এবং বিজেপির সাথে কোনো অংশেই যাওয়া যায় না। বিজেপি কোনসা ভালো ভূমিকা পালন করছে। বিজেপি যদি আপনি কংগ্রেস আর লেফটের কথা বলেন, 100% আমি প্রস্তুত আছি। গতকাল শুভেন্দু অধিকারী হিল দিয়ে গেছেন, সেখানে এমন একটা প্রার্থী হবে যেখানে মমতা ব্যানার্জির চোখের জল ফেলতে হবে। সেটা তো শুভেন্দু অধিকারী মহাশয় তো মহাজোটের ইঙ্গিত দিয়ে গেলেন। আমি বলতে পারছি না তিনি কাদেরকে ইঙ্গিত দিলেন, কংগ্রেসকে দিলেন কি সিপিএমকে দিলেন। যদি আইএসএফকে ইঙ্গিতটা দিয়ে যায়, ওনার ইঙ্গিতটা বিফলে যাবে, কোনো ফল হবে না। এবার কংগ্রেস সিপিএম কী করবে বলতে পারবো না আমরা। তো শুভেন্দু অধিকারী মহাশয় ইতিপূর্বে অনেকবার ডেট দিয়েছিলেন, কিন্তু সব কটা ডেট ফেল হয়েছে। আগামী দিনে যেই মহাজোট বা কি প্রার্থী কাকে দেবেন, সেই কী দায়িত্ব, সেটা দেখার বিষয়। আপনারা কবে দেবেন? আগামী আশা করছি আগামীকাল অনেক কিছু ঘোষণা আমাদের হচ্ছে, কারণ জোটের স্বার্থে আমরা একটু ধৈর্য ধরেছিলাম। ডায়মন্ডহাবড়া থেকে কি আপনি প্রার্থী হচ্ছে? আমার অবস্থা তো আমি ক্লিয়ার করেছি দাদা। বিভিন্ন নির্বাচনে দলবদল হয়, তাদের প্রতি কতটা বিশ্বাস রয়েছে? বিশ্বাস আছে বলেই তো এতগুলো মানুষের মধ্যে থেকে খুঁজে চিনে বাছাই করে দাঁড় করিয়েছি। আর একটা কথা, নওশাদ সিদ্দিকী একটা এমএলএ ছিল সংযুক্ত মোর্চা তো আইএসএফে। যখন আমি জিতে এসেছিলাম, আপনাদের মতো অনেক সাংবাদিক প্রকাশ্যে খবর না করলেও কানাঘুষা করতো যে কত বেশি দিন পিজে টিকবে না, কিন্তু দেখতে পাচ্ছেন না তো টেস্ট খেলে যাচ্ছে। তো আইএসএফের আইডিওলজিলে যারা এসেছে এখন মার খেয়ে তারা রাজনীতি করছে। তারা যদি লোভী হতো, একটা শেষ করছি না বলো, তারা যদি লোভী হতো তাহলে কিন্তু এই মার খাওয়ার রাজনীতি করতো না, স্রোতে গা ভাসিয়ে দিত। স্রোতের বিপক্ষে গিয়ে রাজনীতি করছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। সমাজ ব্যবস্থা পরিবর্তন করার যে লক্ষ্য আছে, সে লক্ষ্যে অবিচল আছে। আমাদের কনফিডেন্স আছে, বিশ্বাস ভরসা আছে। আমাদের দল থেকে কোনো
মানুষের ভোট নিয়ে মানুষকে বেইমানি করবে না। হ্যাঁ, কি বলছেন, অফারের কথা বলছেন? বিজেপির তো প্রশ্ন আসে না, বিজেপি ও জানে তৃণমূল হাঁপিয়ে গেছে। থ্যাংক ইউ। বিশ্বের রাজনীতির কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পেরেছে, কিভাবে জবাব কোন জায়গায় দিতে হবে সাহস থাকি আমার কর্মীদের সাথে একবার লালে বুঝিয়ে দেবো মজা। আপনারা দেখেছেন তো, বাঘ বলে ক্যানিং পূর্বের বাঘ বলে, জীবনে তিনি বলছেন কোর্টে ওঠেনি, নওশাদ সিদ্দিকীর সাথে লেগেছিল, নওশাদ সিদ্দিকীর কর্মীদের সাথে লেগেছিল, তাকে নটোরিয়াস ক্রিমিনাল করে রেখেই সেখান থেকে এখনো বার হতে পারেনি। বুঝতে পেরেছেন? তার নামে মানহানি মামলা দিয়েছি, কোর্টে গিয়ে তাকে জামিন নিতে হয়েছে। তা আগামী দিনে আমার কর্মীদের দিকে ওইরকম কেউ অন্যায় করলে যে বেটাই হোক না কেন, শাহজাহানের মতো বড় বেটাকে এখন জেলের ভাত খেতে হচ্ছে, ইডির ভাত খাবে। আর এখানে চুনোপুটি আপনার এলাকার যেগুলো আছে তাদের প্রস্তুত থাকতে বলুন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করবে, এক জায়গায় বসে চা খাবেন তার সাথে, কোনো আমার অভিযোগ নেই। কিন্তু অন্যায় করবে, কোথায় আইনের মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে সেটা যথাসময়ে বুঝিয়ে দেব। সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নেই, মাথা তুলে বাঁচবেন। কারো দয়াতে আমরা বেঁচে নাই, কারো দয়াতে আমরা এখানে নাই, কেউ আমাদেরকে দয়া করেনি, আমরা এখানে আছি। আমাদের রুজি রুটি কারো দয়াতে হয়নি, আমরা ইনকাম করছি, কোন নেতার টাকাতে আমরা চলিনি, আমরা খাচ্ছি আমরা ওই জন্য চলছে। সুতরাং আমরা আমাদের মাথা তুলে দাঁড়াবো, কারো দয়া ভিক্ষা আমরা নেব না, আমরা আমাদের অধিকার বুঝে নেব। মা ভয় পাওয়ার কোনো জায়গা নাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। শেষে বলবো, একদম কর্মী সম্মেলন এসছেন, বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন। ভাই, আমাদের দল কর্পোরেটদের কাছ থেকে ইলেকট্রাল বোর্ড নিয়ে চলে না, বা আমাদের অত টাকা নাই আমাদের দলকে চালাবার। আমাদের দলটা কিভাবে চলে এটা বলুন। আর 2 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো? ভাই, কাদের অসুবিধা নেই একটু হাত তুলুন। শেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে ছেড়ে দেবো। আমাদের দল কিভাবে চলছে? কাঠের টাকা দিয়ে চলছে। ইলেকশন করতে গেলে একটা হেভি খরচ হয়। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের কাছে বিল কুপন পৌঁছাবে, আপনারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যেমন ভোট চাইবেন, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে 10 কোটি টাকার ভিক্ষা করবেন, ভিক্ষা চাইবেন, আমরাও চাই। মানুষকে যে বলবেন আপনার অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলতে হবে, এই খরচ আমাদের দ্বারা বহন করা সম্ভব নয়, আপনি 10 কোটি টাকা আমাদেরকে দিন। যা দেবে তাই খুশি মনে নিয়ে আমরা চলে আসবো, না দিলেও খুশি মনে নিয়ে আসবো। জোর করার কোনো জায়গা নাই, কাউকে প্রেশার করার কোনো জায়গা নাই। একদম 10 টাকা 20 টাকা বাজারে যাবেন, মানুষকে বলবেন, দেখবেন দেবে মানুষ। মানুষ তো অন্যায়ের হাত থেকে বাঁচতে চাইছে, যে জুলুম হচ্ছে তার থেকে বাঁচতে চাইছে, কারণ তারও পরিবারের মেয়ে আছে, মহিলা আছে, নাহলে এদের যা রমরমা বেড়ে যাচ্ছে, ওই সন্দেশকারীতে শুধু পিঠা করার জন্য আর 10টাই থাকবে না, আপনার বাড়িতেও ডাকতে পারে। তো এই সমস্ত যারা সমাজ বিরোধী তাদের হাত থেকে তো সবাই বাঁচতে চাইছে। ভাই, সবাই 10 কোটি টাকা দেবে। ওই আমাদের ভাই ওই 2-10 কোটি টাকার প্রজেক্ট নয়, আমাদের 2-4 লাখ টাকার ফুটলি আমরা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, মানে প্রচারটা ঠিক করতে পারবো। অনুরোধ করছি আপনাদেরকে, লজ্জা পাওয়ার কোনো জায়গা নাই, লজ্জা পাওয়ার নাই। আমি চাইতে যাবো না, মানুষের কাজ করতে নেমেছি, তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে এই দেখুন 3 জন এখানে জেল কেটেছে, শাহাবুদ্দিন সিরাজি, মালেক ভাই, আমি 3 জন এখানে, আরো আপনাদের আছে ছেলেপুলেরা, আমাদের বিভিন্ন দল আছে। এই তো কোথায় গেল? এই শুনে আসো, এরা দেখুন না, আমরা তো সবাই জেল কেটেছি, আমরা একবার নয়। এই সমাজ পরিবর্তন করতে গিয়ে আমাদের মেঘনাথ বাবু, আপনাদের এখান থেকে যিনি প্রার্থী হয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে, এনারা তো ভেবেছিল মরে গেছে, ছেড়ে চলে গেছে, তো মেরে দিত। কেন তারা তো মার খাচ্ছেন? এনার পেনশনের যা টাকা আছে, ঘরে পরিবার, ছোট্ট পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থেকে খেতে তারা দিন গুজরান করতে পারত, কিন্তু তিনি বসে থাকেননি। তিনি দেখেছেন যে সমাজ ব্যবস্থাকে যারা কুলসিত করার চেষ্টা করছে, তাদের হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। এই মাস্টার সাহেব শাহাবুদ্দিন সিরাজি একজন স্কুলের টিচার, তিনিও চুপচাপ বসে থাকতে পারত তার পরিবারকে নিয়ে, সে মাইনে পেত, যে মাইনে পাচ্ছে তা নিয়ে তার সুখে সংসার চলে যেত। মালিক ভাই যে কাজ করে সে তার পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে থাকতে পারত। এই ভাইয়ের ছোটখাটো যে ব্যবসা আছে, এর পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকতে পারত। আর সর্বোপরি আমি তো বসলে আপনারা আমার হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসেন, তাই না? আমি দরবারে বসলে হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসেন, আমার এতে অনেকের রাগ হয়। এইবারে আপনারা আমাকে কত টাকা দিয়েছে বলবো,
আপনারা আমাকে 3 দিনে এবারে কত টাকা দিয়েছেন আমার হাতে গুঁজে বলে দেবো। ধৈর্য ধরুন, এখনো গোনা চলছে, অনেকটা টাকা হয়েছে, সেটাও কোথায় লাগাবো বলে দেবো। অনেকের বুক ফাটে, অনেকের বুক ফেটে যাচ্ছে, অনেকের বুক ফেটে যাচ্ছে, ফাটুক। যে টাকাটা আপনারা আমার হাতে দিয়েছেন ও টাকাটা আমাকে দিয়েছেন তো। আমি গতবারের টাকাটার ব্যস্ততার জন্য আর এবারের টাকাটা সব রাখাই যাচ্ছে, আজ গতবার টাকাটা ব্যাংকে রাখা আছে, টোটাল টাকাটা আপনাদেরই কল্যাণার্থে কোনো জায়গাতেই দেবো, তখন দেখতে পাবেন। কিন্তু কত টাকা দিয়েছেন সেটাও দেখিয়ে দেবো, যাদের বুক পাচ্ছে তারা আবারও ফাটুক। কিন্তু যে বিষয়টা বলছি, তাহলে আপনারা আমার হাতে টাকাটা দিয়ে আসেন বাড়িতে গিয়ে, কিন্তু সবটা ছেড়ে আমরা কেন এসেছি এখানে? কেন আমরা জেল খেটেছি? কেন আমরা এত স্যাক্রিফাইস করছি? যে আমার ভালোবাসার মানুষ আমাদের জন্য এক কথায় জান দিয়ে দেবে বলছে, কিন্তু তাদের জানাবার দরকার নেই। তাদের মূল্যবান ভোটটাকে যদি আমরা এক জায়গায় করতে পারি, তারাও যেমন বাঁচবে, আমরাও মাথা তুলে থাকবো। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। আমার পাশের পাড়াতে গোপীনাথ না খেয়ে দিন কাটাচ্ছে, আমার পাশের পাড়াতে আব্দুল করিম না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে। ও আমরা হতে দেব না। আমার পাশের পাড়াতে সীমান্ত তার বাচ্চাটাকে স্কুলে গিয়ে পড়ানোর টিচার পাচ্ছে না, আমার ওই পাড়াতে আব্দুল জব্বার গিয়ে তার বাচ্চার জন্য শিক্ষক পাচ্ছে না, আর আমি চুপ করে বসে থাকবো, এ হতে পারে না। আমার লড়াই হচ্ছে, আমাদের লড়াই হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা 100 বার জেল ছাড়তে প্রস্তুত আছি। কি গো, অসুবিধা আছে? ভয় লাগছে নাকি জেল কেন? তবে একটা কথা, আমার যারা নেতৃত্বরা আছেন, আমার টেবিলে নেতা, আপনারাই আমার কাছে আসল হিরো। এরা নয়, হিরো নয় বলছি না, কিন্তু ইনারদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না। আপনাদের লড়াইটার জন্য আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি। চেয়ারম্যান, জেলা প্রেসিডেন্ট, অবজারভার, যাই দেখছেন, এই যে পদের সম্মানটা কখন পাচ্ছি, আপনাদের লড়াইয়ের ফলে। আপনারা বুথে ব্যানার লাগাবেন, একটা জিনিস পরে জানতে পেরেছি, তৃণমূলের দেখবেন, তৃণমূলকে ভোট দেবে না মানুষ একবার ডিসাইড করে নিয়েছে। ভোট দেবে না, শুধু বিকল্পের খুঁজ ছিল, আইএসএ বেসে গিয়েছে, খাম ছাড়া কোনো কথা হবে না, মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে। এই ভোটা বানানোর জন্য তৃণমূল কিছু লক্ষ্যের মার্কেট এখন ছাড়বে, চায়ের দোকানে ছাড়বে, এই বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে, কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে, সোশ্যাল সাইটে টাকা দিয়ে তোরা এই বলতে থাক বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, আমাদেরকে ভোটটা দাও। এসব কণ্ডপাত করার দরকার নেই। এটা করে 2019-এ ভোট দিয়েছিলাম, কি দেখলাম, রাজ্যের বাইরে বিজেপি ছিল, রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো। এই 2021-এ বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম, বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। 2024-এও যদি আমাদের এই বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে বলে ভোট দিই তৃণমূলকে, আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে। বুঝবেন সেটা কি? তাহলে আমাদেরকে কি করতে হবে? দরজার বাইরে এখন বিজেপি আছে, ওই বিজেপিকে কি করতে হবে? ওখান থেকে বিতাড়িত করতে হবে। বিতাড়িত করে কোথা করতে হবে? বিতাড়িত করে দিতে হবে। বিতাড়িত কিভাবে করবে? লাঠি সুটা না, ভোট। ভোটটা আমরা ঐক্যবদ্ধ ভাবে থাম চিহ্ন তো দেন, পশ্চিমবাংলায় থাম চিহ্নেই পারবে বিজেপিকে বিতাড়িত করতে। জোড়াফুল বিজেপিকে নিয়ে আসছে, থাম বিজেপিকে বিতাড়িত করবে। তা মানুষকে বলুন কি যেটা ওরা করবে, এটা একটা প্রচার রাখবে, এটা বিরোধিতা তো আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন। যদি এই প্রচারটা বাংলার মানুষ খাবে মনে হয়, খাবে। বাংলার মানুষ জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক, জেনে গিয়েছে। মোদির বলছে, মোদিজির বলেছে কোমরে দড়ি বাঁধবো, কোমরে দড়ি তো পাঠায়নি, শাল পাঠাচ্ছে তার জন্মদিনে। হ্যাঁ, কোমরে দড়ি বাঁধবো বলেছিল, কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে। ভোটটা শুধু লুট করার জন্য এই সমস্ত বলে। ভোট মিটে গেলে আবার তারা একসাথে বসে চা খাবে। তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাবো যখন আমার বুথের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার ফলেও চা খাবে, তারপরেই আমরা চা খাবো, তারপরেই আমরা চা খাবো, তার আগে চা খাবো না। যেটা বলছিলাম, ওরা এটা বুঝাবে। আর একটা কি, বাড়িতে বাড়িতে চলে যাবে, মাসি, পিসি, চাচা, মামা, খালা, বয়স্ক লোকেদের কাকে ধরবে। আচ্ছা, তুমি তো বুঝতেই পারছি, সব বোঝানোর চেষ্টা করবে, বুঝেও যাও, যখন বুঝতে পারবে না, বুঝতে পারছি তুমি ভাইজান কি ভোট দেবে খাম চিহ্নে, তো কেমন ভাবে ইভিএমে ভোট দিতে হয় তুমি জানো তো। একে তো বয়স্ক লোক, গ্রামের সহজ সরল লোক, সেই কবে ভোট দিয়েছে তো ভুলেই গেছি আমরা। ইভিএম মেশিনটা কেমন ভাঙড়ে হয়েছে আমার সাথে, ওই রকম কিছু লোক, কিছু সংখ্যক লোক বাড়িতে বাড়িতে বুথে বুথে গিয়ে কিছু মেয়েরা গিয়ে বুঝিয়েছে, বলেছে প্রথমে 1 নম্বরে ভাঙড়ে তৃণমূলের ছিল, বলছে 1 নম্বর সুইচটা অন করবে,
তারপরে ভাইজানকে খাম চিহ্ন ভোট দেবে। মানে 1 নম্বর সুইচটা অন করা মানে বুঝতে পারছো তো কেল্লা পাবে কোথায় যাবে। তো আপনারা কি করবেন, ইভিএম মেশিনের যে আমাদের যখন সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাবে, ওর দরকার লাগে 2-4 বার মানুষের বাড়ি পাই যেতে হবে, যাবেন সেটা প্রিন্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেখাবেন। আমাদের 3-4 নম্বরে হয়তো আসতে পারে নাম আমাদের, তো যত নম্বরে আসবে সেটা নিয়ে মানুষকে দেখাবেন। অন্য কোনো সুইচে হাত দেওয়ার দরকার নাই। যদি আইএসএফ কে ভোট দিতে চান, যদি ভাইজানদের জনপ্রতিনিধি তথা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে চান, তোমার রুজি রুটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে। তোমার নাগরিকত্ব যাতে না কেউ কাটতে পারে তার হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে। তুমি কৃষক, তোমার বিরুদ্ধে বিল নিয়ে আসলে তৃণমূলীদের মতো চুপচাপ কম্প্রোমাইজ করে দেবে না, কৃষকের হয়ে পার্লামেন্টে কথা বলবে, দেশের নাগরিকের হয়ে আওয়াজ তুলবে। যদি জনগণের জনপ্রতিনিধি পাঠাতে চাও, অত নম্বরে আমাদের আছে, এই দেখো এখানে গিয়ে হাত দেবে, সুইচটা এখানে গিয়ে প্রেস করবে। এটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের বলতে হবে। অন্যথায় তৃণমূল কিছু লোককে টাকা দিয়ে ফিট করে কি করবে, ওই ওদের 1 নম্বরে কি 2 নম্বরে নাম আসলে বলবে কি বলবে, বলবে 1 নম্বর কি 2 নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে যেখানে ইচ্ছা ভোট দাও, সব ভোট ওইদিকে নিয়ে নেবে। এটা মাথায় থাকবে তো ভাই? আপনি কর্মী বন্ধুরা যারা এসেছেন, আমাদের বাকি সিটগুলো আমরা যেখানে যেখানে দেবো আমরা ঘোষণা করতে পারি। তবে একটা অনুরোধ, এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে, আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে, খারাপ ভাষায় মন্তব্য করছে, আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য। আপনারা যুক্তি তর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন বোঝাবেন, অন্যথায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন, দুটো মানুষকে বোঝাবার জন্য। আপনার বুথে কোথায় এখন কালকে রাত্রেই বলে দেবে তোমাদের ভাই। এটা হচ্ছে আমাদের জয়নগর, আমাদের জয়নগরটাকে কনসেন্ট্রেট করতে হবে। জয়নগরটা কি আমাকে আমার এখান থেকে মেঘনাথ বাবুকে পাঠাতে হবে, এটা আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে। আর ওটা রাজ্য কমিটির ব্যাপারটা আপনারা সকলেই জানেন। আপনারা যেমন আপনাদের বুথের ডিসিশন নেন, সেটা বুথের সবাইকে মানতে হবে, আপনাদের কারো বিপক্ষে গেলেও মানতে হয়। ঠিক অঞ্চল কমিটির ডিসিশনে কোন অঞ্চলের নেতার বিপক্ষে গেলেও তাকে যেমন মানতে হয়, ঠিক একইভাবে রাজ্য কমিটির ডিসিশন আমার পক্ষেও আসতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে, কিন্তু আমাকেও সেটা মানতে হবে। তো ওটা রাজ্য কমিটির পার্ট, অনেক বড় বিষয়। আচ্ছা, সেটা মেঘনাথবাবু বলে দেবে। তো আপনারা সকলে এখানে ধীরে স্থিরভাবে সুস্থভাবে এখান থেকে আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন। এর মধ্যে কেউ ঢুকবেন না, একটা এক্সট্রা কেউ না লোক ঢুকে, শুধুমাত্র মিডিয়ার বন্ধুরা থাকবে। আপনাদের এতক্ষণ কাজ ছিল শোনার, আপনাদেরকে শুনিয়েছি। আপনারা এগুলোকে নিয়ে ভূতে ভূতে ছড়িয়ে পড়ুন, মানুষের কানে তুলে দিন। আমার ভাষায় মাইকে বলে দেবো, মাইকে দিয়ে একটু প্রার্থীর হাত ধরে একটু পরিচয় করুন। আচ্ছা, আমাদের প্রার্থীকে আপনারা একবার আপনাদের মাস্টার মশাই জয়নগর প্রার্থী, তাহলে একটা স্লোগান আমি দিচ্ছি, চুপচাপ চুপচাপ চুপচাপ। তাহলে আগামী দিন নির্বাচনের 1 জুন আজকে দিন খাম চিহ্নে ভোট দিন। 1 জুন খাম চিহ্নে ভোট দিন। 1 জুন খাম চিহ্নে ভোট দিন। এটাই পাড়াতে পাড়াতে একদম আপনারা পৌঁছে দেবেন আমাদের প্রার্থী। শুনে একটা কথা বলি, অনেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে না, আমরা কিন্তু যোগ্যতার মূল্যায়ন শুধু শিক্ষা দিয়ে আমরা করি না, তার সামাজিকতাও দরকার যোগ্যতার মূল্যায়নে। আশা করছি আমাদের যে প্রার্থী হয়েছে জয়নগর থেকে, সবের যদি মাপকাঠিতে কেউ আমাদের সাথে আসতে চায়, আশা করছি আমাদের যিনি আছেন প্রাক্তন শিক্ষক, হাই স্কুলের ইতিহাসের শিক্ষক, সম্মানীয় শ্রদ্ধেয় মেঘনাথ হালদার মহাশয় অন্যদের থেকেও ছাপিয়ে যাবে।